দেখুন, দিলীপ ঘোষ সারা জীবন ওর রাজনৈতিক পলিটিক্যাল জীবনে এসে মিডিয়ার কাছে ভেসে থাকাটাই ওর খুব ভালো লাগে। কখনো হাফ প্যান্ট পরে ছুটে ছুটে গিয়ে ব্যায়াম করে, কখনো ফুল প্যান্ট পরে ব্যায়াম করে, কখনো দাঁড়িয়ে খায়, কখনো শুয়ে খায়। এটা ভালোবাসে ওর। তো পরে বিভিন্ন অ্যাক্টিং করাটাই হলো তার কাজ, সেটাই সে করে। দিলীপ ঘোষের একটাই কথা বলবো শুধু, সাহেব আপনি যে সংবিধান নিয়ে মন্ত্রিসভাতে শপথ নিয়েছেন সেই সংবিধানের চ্যাপ্টারটা ভালো করে পড়ুন। যদি সংবিধান সম্পর্কে আপনার জ্ঞান থাকে, ভারতীয় নীতি আদর্শ সম্পর্কে যদি আপনার জ্ঞান থাকে, তাহলে পাকিস্তানে আপনি নয়, নিশ্চিত আপনার বাবা, আপনার পূর্বপুরুষরা পাকিস্তান থাকে বা পাকিস্তানের দ্বারাই আপনার কিছু হয়েছে, সেই জন্য পাকিস্তানের কথাটা আপনার বেঁচে আছে। আমরা যারা ভারতীয়, আমার পূর্বপুরুষ যারা এই ভারতীয় জন্মেছে, সে হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, শিখ, ইসাই সকলের কাছে ইতিহাস আছে। 1947 সালে যখন ইংরেজ ব্রিটিশরা এই দেশ দখল করেছিল, আমার দেশের সমস্ত সর্বস্তরের মানুষ অনেক লড়াই করে টন টন রক্ত দিয়ে 18.5 লক্ষ মানুষের জীবনের বিনিময় তবে 1947 সালের 15 আগস্ট দেশ স্বাধীন হয় এবং 1949 সালে দেশ তৈরি হয়, সংবিধান তৈরি হয়। সংবিধানের সেকুলার নামটা আছে, আর সেই সেকুলার নামতে যে 13 জন মুসলমান ছিল, তার মধ্যে আফরাজুল খান ছিল, তার মধ্যে মৌলানা হেফজুল রহমান ছিল, তার মধ্যে ডক্টর আবুল কালাম আজাদ ছিল। তারা বলেছিল এই দেশ নিরপেক্ষ হোক। তাই ডক্টর বি.আর. আম্বেদকর তার সংবিধানের রচনাতে পরিষ্কারভাবে লেখা রয়েছে, প্রত্যেকটা মানুষ তার স্বাধীনভাবে চলবে, তার স্বাধীনভাবে খাবে, স্বাধীনভাবে সে তার ধর্ম পালন করবে। বিজেপির এই দিলীপ ঘোষ, অর্জুন সিংয়ের মতো এই কয়েকজন আটাফাটা চাটা তারা এসে দেশটাকে ভাগ করতে চাইছে। আমি বলবো জাতের লড়াই নয়, ভাতের লড়াই হোক। আমি বলবো ক্ষমতার লড়াই নয়, মানুষের কর্মস্থানের লড়াই হোক, মানুষের রুজি রুটির লড়াই হোক। আজ বাংলার কয়েক লক্ষ বেকার ছিল, আরও কয়েক কোটি বেকার তৈরি করেছেন। তাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মস্থানের দায়িত্ব নিয়ে সঠিকভাবে করুন। ওই রেড রোডে 7 দিন ধরে ব্যায়াম করলে মানুষের খাওয়া হবে না। 7 দিন ধরে ওখানে ব্যায়াম করলে সারা রাজ্যে আপনি শিরোনামে এসে মানুষের রোগ সারবে না, কিন্তু সারবে যেটা, সেটা মানুষের ক্ষুধার্ত মানুষের খাবারের ব্যবস্থা করুন। দিলীপ ঘোষ যদি সঠিক পথে না চলে, তাহলে বাংলার মানুষের কাছে সে একদিন ঘোষ নয়, ওর এটা মনে করবে মানুষের একটা স্বভাবের দোষ এবং মনে করবে এটা তার একটা অন্যরকম মানসিক রোগ। তাই তার এই নতুন দোষের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। দিলীপ ঘোষ ভালো করে জানে এ দেশটা ওর বাবার একার নয়, এ দেশটা দিলীপ ঘোষের একার সম্পত্তি নয়। এই দেশ যতটা দিলীপ ঘোষের, ততটা হোসেন গাজীর, ততটা বাংলাবাসীর, ততটা দেশবাসীর, ভারতবাসীর। ফলে দিলীপ ঘোষ এটা অন্যায় করেছে, ভুল করেছে, দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত। আগামী দিনে পঞ্চায়েতে তার জবাব পাবে, লোকসভায় তার জবাব পাবে। যদি বিজেপির হাই অথরিটি সমস্ত নেতৃত্বরা বিজেপির এই দিলীপ ঘোষের অসভ্যতার এই নোংরামি কথাবার্তার জন্য যদি সঠিক বিশ্লেষণ না করে, আগামী দিনে তার ফল ভোগ করতে হবে। দিলীপ ঘোষ টাইটেল হলো ঘোষ, ওর আছে অনেক মানসিক ভারসাম্যহীনের দোষ। এই দোষটার থাকার কারণেই ও ব্রেন হারিয়ে ফেলে। কখন শুয়ে ব্যায়াম করে বললাম, কখন হাফ প্যান্ট, কখন ফুল প্যান্ট। সেই উত্তম দাসের একটা ডায়লগ ছিল, হাফ প্যান্ট হাফ টিকিট, নো প্যান্ট নো টিকিট। তা ল্যাংটায় ঘুরুক, ওর আর কোনো দোষ হবে না। দেশের সংবিধান সম্পর্কে এই কয়েকজন চাটাপোটা বিজেপির কজন নেতা এসেছে, এদের দেশ সম্পর্কে জ্ঞান নেই। যদি জ্ঞান থাকতো, এই দিলীপ ঘোষ বলেছিল না গরুর মুতে নাকি সোনা পাওয়া যায়, ও কত গ্রাম সোনা পেয়েছে দিলীপকে একবার জিজ্ঞাসা করে দেখুন। দিলীপ ঘোষের নেতৃত্বে বা কয়েকজন বিজেপির এরকম নেতা আছে যারা বলে গরু মাথা। আচ্ছা, মালদা জেলায় গরু তাড়ানোর জন্য সিভিক ভলেন্টিয়ারদের তাড়াতে হচ্ছে। যদি গরু মাথা হয়, তাহলে সেই মা রাস্তায় ঘুরছে আর বাবাগুলো কোথায়? আর তার মাকে কেউ ছেড়ে দেয়, পাগলের মতো দৌড়াচ্ছে। তাহলে মাগুলোকে সেবা যত্ন করার জন্য একটু দায়িত্ব নিক তারা। মানে এটা মিডিয়া ভেসে থাকার জন্য এই সমস্ত কথা বলছে, এই কথার কোনো ভিত্তি নেই। আমাদের বক্তব্য সেই জায়গায়, এটা করে কিছু হিন্দু মানুষকে বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করেছে। কিন্তু বাংলায় কয়েক লক্ষর জায়গায় কয়েক কোটি যখন বেকার সংস্থা তৈরি হয়েছে, এখন নারী পুরুষ সর্বস্তরভাবে তাদের থেকে নিঃশ্বাস ফেলে বাঁচতে চাইছে। ফলে সবাই এখন তাদের বিরুদ্ধে গালাগালি করছে, গাল মন্দ করছে। এটা সোশ্যাল মিডিয়া মানুষ দেখছে। মোট ঘোরাবার চক্রান্ত যে হকার উচ্ছেদ, এটা হচ্ছে বিজেপি চাপে পড়ে আছে, গরু বিক্রি হচ্ছে না ঘোষেদের, এর জন্য কি মোট ঘোরাবার চক্রান্ত করছে মুসলমানদের মাঝখানে এনে? মানুষ অর্থ সংকটে পড়েছে, খাদ্য সংকটে পড়েছে, জীবন বিপন্ন হয়েছে। এই মানুষ তাদের বিরুদ্ধে আওয়াজ তুলবে। তাই মিডিয়াতে ভেসে থাকার জন্য আবার একটা ভাতের লড়াই বাদ দিয়ে, কর্মস্থানের লড়াই বাদ দিয়ে জাতের লড়াই মানুষের মধ্যে ঠেলে দিতে চাইছে। ফলে মানুষ এত বোকা নয়, দিলীপ ঘোষের কথাইতে কেউ নাচবেও না। এই জন্য দিলীপ ঘোষের এই কথার কেউ উত্তরও দিচ্ছে না। দায়িত্ববান সরকারের কথা হচ্ছে একজন গরিব মানুষের উচ্ছেদ করতে গেলে তার কর্মসংস্থান দেওয়া উচিত, কিন্তু সেই সব লোকদের কর্মসংস্থান বাদ দিয়ে হকার উচ্ছেদ করে দিচ্ছে। অনেক মানুষ কর্মসংস্থানে পেরেশান করছে বা তার সংসার চালাবার খুব হচ্ছে। দেখুন, দিলীপ ঘোষের যদি মানসিক ভারসাম্যটা ঠিক থাকতো, তাহলে 60 বছর বয়সে আর একজন বৃদ্ধ মানুষকে, বিধবাকে বিয়ে করে এনে লাস্টে নাটক করতো না। আজ তার ছেলেও চলে গেল, তার কোনো শোকবার্তা নেই। ফলে দিলীপ ঘোষের অনেক রকম প্রবলেম আছে, এইসব আর মিডিয়াতে বলতে চাইছি। শুভেন্দু অধিকারী বলেছিল যে হকার উচ্ছেদ, আগে দেখেছিলাম 23 সালে হকার উচ্ছেদ করছিল মমতা ব্যানার্জি, বলেছিল বুলডোজারের সামনে আমি দাঁড়াবো, হকার উচ্ছেদ করতে দেবো না, নিজে হকার উচ্ছেদ করছে। দেখুন, শুভেন্দু অধিকারীর কাজে কথা আর কাজের মধ্যে অনেকটা তফাৎ আছে। কারণ তিনি নিজেই বলেছিলেন এক সময়
নবান্নে ভাঙচুর হয়েছে, তার নেতৃত্বে হাওড়ায় ভাঙচুর হয়েছে, বাস ভাঙচুর হয়েছে। এখন মানুষ যখন একটা আন্দোলন করছে, সঠিক আন্দোলন যদি হয়, সেটা যদি বিজেপি বিরোধী হয়, তখন সে দেশদরিদ্র মামলা তাকে দিতে চাইছে, তার বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছে। এটা অগণতান্ত্রিক। তিনি আগামী দিনে যদি এইরকমভাবে চলতে থাকে, বাংলার মানুষ তার বিকল্প আন্দোলন গড়ে তুলবে। এই থাকতে পারে, বা শাসক বর্তমান সরকারের কেউ কেউ হয়তো টাকায় আন্ডারস্ট্যান্ডিং হতে পারে এরকম ভাবছে, সে তার মতো চেষ্টা করছে। তবে আইনের পথে হাঁটবে, এটা আইনের প্রতি আমরা বিশ্বাস রাখি, ভরসা রাখি। প্রশাসন নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে সঠিক তদন্ত করুক এবং প্রকৃত দোষীদের শাস্তি দিক। শুধু শওকত মোল্লা একা নয়, তার যে সমস্ত চেলাচামটাগুলো ছিল সাঙ্গপাঙ্গ, অবিলম্বে তাদের আইনের আওতায় এনে তাদের কঠিন সাজার ব্যবস্থা করতে হবে। হোসেন ভাই, আজকে যে জায়গাটায় আপনি দাঁড়িয়ে আছেন সেই জায়গাটায় কিন্তু তৃণমূল ন্যাশনাল চলে যাওয়ার পরেও এই জায়গাটায় কিন্তু আইএসএফ কর্মীদের উপরে হামলা করেছিল বেশ কিছু মানুষ। সেই জায়গায় আপনারা আজকে পার্টি অফিস খাড়া করলেন, আরাবুল ইসলাম এবং আপনি কী বলবেন? আমি যেটা যতটুকু শুনেছি, যারা হামলা করেছে তারা কেউ সিপিএমের লোক নয়, কেউ নিরপেক্ষ মানুষ নয়, কেউ সঠিক মানবিক মানুষ নয়। তারা তৃণমূলের হারমাত বাহিনী ছিল। তারা নব বিজেপি হয়েছে, বিজেপি নয়, নব বিজেপি। নব বিজেপি মানে সুবিধাবাদী। সেই সুবিধাবাদী মানুষগুলো ভেবেছেই আইএসএফের কিছু নিরীহ মানুষ, সাদাসিধে ভোলা ভালা মানুষ, এদের উপর আক্রমণ করে আমি আমার জায়গাটা পাকাপোক্ত তৈরি করব। কিন্তু এটা যে কয়লার আগুন হাত দিয়ে যে পুড়ে যাবে, সেটা তারা ভাবতে পারেনি। ফলে তাই ঘটনা তাদের ঘটেছে। তবে আমি এইটুকু আপনাদের সামনে বলে যাচ্ছি, যদি কোনো আইএসএফ কর্মীর উপরে এরকম আক্রমণ হয়, তাহলে যারা এই ঘটনা ঘটাবে তাদের নাম, ঠিকানা, সঠিক অ্যাড্রেস দিয়ে, ডেট, তারিখ দিয়ে ভিডিও বা কথাটা আমাদের পাঠালে বাকি জিনিসটা আমরা বুঝে নেব। আচ্ছা, একটু পুরনো কোশ্চেন করি। আপনি বারবার শওকত মোল্লার নামে বলছেন, কিন্তু ওই শওকত মোল্লার নেতৃত্বে আপনার যে জিপি, সেই জিপির প্রধান সহ আরও বেশ কিছু মানুষ কিন্তু আপনার উপরে একদম মার্ডার করারও চক্রান্ত করেছিল বলে মনে হয়, আপনি সেই সময় আমাদেরকে বলেছিলেন। তো সেই বিষয়ে আজকে কী বলবেন এই তৃণমূল সরকার চলে যাবে? আমি একটাই বলবো, পাপ করেছে তার ফল তারা পাচ্ছে। ফলে হুমকে চুমকে মানুষকে কিছু করতে পারবে না। আমি খুব বাচ্চা থেকে সোশ্যাল ওয়ার্কার হিসাবে সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত, এবং আমরা সত্যি মনে করি হিংসা ক্যান্সারের থেকে বেশি ভয়ঙ্করী। ফলে রাজনৈতিক ক্ষমতার ব্যবহার করে যারা হিংসা ছড়িয়েছে বা ছড়াতে চাইছে, তারা ভুল পথ শুধরে যাক, মানুষ হিসাবে ক্ষমা চাক, এবং দেশবাসী সমাজকে সবাইকে নিয়ে সঠিক পথে চলার মন মানসিকতা তৈরি করুক। শওকত মোল্লা কি ছাড়া পাওয়ার কোনো সম্ভাবনা আছে? যে এইসব কেসগুলো যে উঠছে, একের পর এক কেস উঠছে, শওকত তার মোল্লা পিকচারটা এখন আশা করছে যে শওকত মোল্লা ছাড়া পেয়ে যাবে বা জামিন পাবে। আপনার এখন ছাড়া পাওয়ার তার জায়গা নেই। তার একের পর এক তথ্য সংগ্রহ হচ্ছে এবং একাধিক ঘটনা এসছে, তার আরও এখন কাহিনী বাকি আছে।